মহাবোধি টেম্পলের পুরো সারাউন্ডটায় উনি সপ্তম সপ্তাহে মানে 7টা সপ্তাহ উনি মেডিটেশন করেছিলেন। 2300 সাল পুরনো এই মন্দির, 180 ফিট উচ্চতা তার, এবং উপরে যে সোনালী যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন ওটা থাইল্যান্ডের রাজা দিয়েছিল। 289 কেজির সোনা এখানে আছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ ওয়েবসাইট। কেমন আছেন তোমরা সবাই? এখন আমরা আছি মহাবোধি টেম্পলের সামনে, দারুণ উপভোগ করছি। দেখতে পাচ্ছেন মহাবোধি মহাবিহারা টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। আজকে আমরা কিন্তু 100 টাকা টিকিট কেটে ফেলেছি আমার ছোট ক্যামেরার জন্য। এই 100 টাকা টিকিট আমাকে ভিতরে পারমিশন দিয়েছে, মোবাইল কিন্তু অ্যালাউ নেই, মোবাইল সব দিয়ে এসছি। ব্যাগ নিয়ে যেতেই পারেন, এখন চেক আপ করবে তারপরে আমরা ঢুকতে পারবো। তো এটা হচ্ছে ফার্স্ট চেকিং, আমাদের চেকিং করে নেবে, এরপর আমাদের সামনের দিকে এগিয়ে চলি। এখন টিকিট নিয়ে নিচ্ছি, 100 টাকা করে আমাদের টিকিট কাটলো, মানে ক্যামেরার জন্য অনলি। আর কিন্তু ইয়ের জন্য কোনো চার্জ লাগে না, ফ্রি অফ কস্ট আপনি ঢুকতে পারেন। আমাদের সোজা আরেকটা গেট পড়বে, সেখানে আবার চেক আউট হবে, দুবার চেকিং হয়। এখন মোটামুটি 4টে বাজে বিকেল, ঠিক আছে। বিকালবেলা আমি এখানে কিন্তু সানসেটটা দারুণ হয়, এর জন্য এই টাইমটা চুজ করেছি। আপনার যদি সকালে চুজ করেন তাহলে লাইটিং খুব রোদ থাকে, ঠিকমতো ঘুরতে পারবেন না। বিকালের লাইটিংটা খুব সুন্দর হয়, এর জন্য বিকালবেলায় 3টে বা 4টের সময় ঢুকবেন, খুব ভালো লাগবে। তো চলুন আমরা সেকেন্ড গেটের দিকে যাই। মহাবোধি মহাবিহারা টেম্পল, আপনারা সবাই জানেন মহা মানে গ্রেট, বোধি মানে নলেজ, আর বিহারা মানে স্তূপা। এ হচ্ছিল মহাবোধি স্তূপা। এ হচ্ছে আমাদের সেকেন্ড, এই জায়গাটা আপনাদের চেকিং করবে, তারপরে ছেড়ে দেবে, এবার মন্দিরে ঢুকতে পারেন। দারুণ ফ্যান্টাস্টিক আজকে নলেজ দেবো, দারুণ ইতিহাস বলবো এই মন্দিরের ব্যাপারে। দেখতে এখন শেষ পর্যন্ত দেখবেন, দারুণ লাগবে ভিডিওটা। তো এই হচ্ছে মহাবোধি টেম্পলের এন্ট্রি গেট, আর সোজা আমাদের হচ্ছে মহাবোধি টেম্পলের শেষ শীর্ষস্থানটা। অপূর্ব নিদর্শন দেখুন। খুব সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে, দেখুন অপূর্ব স্থান লাগছে। বৌদ্ধ ধর্মের কিন্তু আজকে কিন্তু দালাই লামা এসছে, দালাই লামা আসার কারণে কিন্তু এত মানুষ সাজা গুজো, বেশ পুজো অর্চনা হচ্ছে এখানে। তো বন্ধুরা, আমরা এখন আছি তোমার বোধিবৃক্ষর নিচে, যে পঞ্চম প্রজন্মের যে বোধিবৃক্ষ, সেই বোধিবৃক্ষের নিচে আমরা বসে আছি। এই সেই বোধিবৃক্ষ দেখতে পাচ্ছেন, এই সেই মহান বোধিবৃক্ষ। এখনের যে বোধিবৃক্ষটা আমরা দেখতে পাচ্ছি, সেই বোধিবৃক্ষটা কিন্তু সেই বোধিবৃক্ষ নয় যে বোধিবৃক্ষে ভগবান বুদ্ধ জ্ঞান প্রাপ্ত করছিলেন বা বোধি প্রাপ্ত করেছিলেন। প্রথম যে বোধিবৃক্ষটি ছিল, সেই বোধিবৃক্ষেরই অংশ কিন্তু এখন পঞ্চম প্রজন্মের এই গাছটি। প্রথম যে বোধিবৃক্ষটি, সেটি কিন্তু সম্রাট অশোকের স্ত্রী তিস্যরক্ষা কেটে দিয়েছিলেন। কারণ কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক যখন চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হলো, তখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে লাগলেন। সেই সময় তার স্ত্রী তিস্যরক্ষা এই গাছটি কেটে দিয়েছিলেন, এবং সম্রাট অশোক এর দুটি অংশকে তার পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সন্তান সঙ্গমিত্রাকে দিয়ে পাঠালেন সুদূর সিংহলে, মানে এখনের যে শ্রীলঙ্কা অনুরাধাপুরমে। সেই দুটি গাছ রোপণ করা হলো। 600 শতাব্দীতে দ্বিতীয়বার শশাঙ্ক এই গাছটিকে মানা হয় পুড়িয়ে দিয়েছিলেন, দ্বিতীয়বার যেটা রোপণ করেছিল। আবার তৃতীয়বার পুষ্যমিত্র সংঘ এই গাছটিকে কেটে দিয়েছিলেন। তারপরে চতুর্থ প্রজন্মের যে গাছটি ছিল, সেই গাছটি ঝড়ে কেটে দেওয়া হয়েছিল। কিন্তু পঞ্চম প্রজন্মের গাছটা আলেকজান্ডার কানিংহাম শ্রীলঙ্কা থেকে 2টি চারাকে নিয়ে আসে, এবং একটি চারাকে, এখন যে চারাটি দেখতে পাচ্ছেন, আলেকজান্ডার কানিংহাম ইনি এই গাছটিকে এখানে রোপণ করেন, আর আরেকটিকে সারনাথে রোপণ করেন। আলেকজান্ডার কানিংহাম ছিলেন, জানেন খুব ইন্টারেস্টিং কাহিনী, আলেকজান্ডার কানিংহাম ছিলেন এএসআই এর ফাউন্ডার, মানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এখনকার যে ইন্ডিয়ান প্রত্নতত্ত্ববিদ, তার ছিল ফাউন্ডার। তিনি কিন্তু আমাদের বেঙ্গলের কিছু ইন্ডিয়ানকে নিয়ে, প্রত্নতত্ত্ববিদদের নিয়ে এই এএসআই কে স্টার্ট করেছিলেন। আর এই আলেকজান্ডার কানিংহাম উনি এখানে যখন খনন কার্য শুরু হয়েছিল, তখন এই গাছটিকে রোপণ করেন। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 540 বছর আগে, প্রায় মোটামুটি ধরে রাখুন 2800 বছর আগের কথা, নেপালের তরাই অঞ্চলের কপিলা বস্তুতে, নেপালের লুম্বিনী, সেইখানে ভগবান বুদ্ধ কিন্তু জন্ম হয়েছিল। সিদ্ধার্থ মাত্র 29 বছর বয়সে সংসারে মায়া ত্যাগ করলেন, এবং এইখানে এসে মাত্র 49 দিনে তিনি বোধি লাভ করেন বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। আর সেই দিনটি ছিল বৈশাখী পূর্ণিমার দিন, যেটা আমরা এখন বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত, বুদ্ধ পূর্ণিমা হিসেবে আমরা পালন করি। উনি যে বোধি লাভ করেছেন, জীবনের অর্থ, সৃষ্টির অর্থ এবং মানুষের দুঃখের কারণে সর্বোচ্চ উনি জ্ঞান লাভ করেন। এই যে মূল্যবোধ তার মধ্যে সৃষ্টি হয়, সেই থেকে তার নাম হয় বোধিসত্ত্ব।
এই সে বিখ্যাত বোধি ট্রি। এই ৫৫তম বোধি বৃক্ষের বয়স কিন্তু এখন ১৪০ থেকে ১৫০ বছর বয়স। কি সুন্দর করে সাজানো দেখো। ভিতরে যে পালকিটি দেখতে পাচ্ছেন সোনার পালকি, ওই খানটায় বসে উনি বজ্রাসনের পোষণে বসে বোধি লাভ করেছিলেন মাত্র ৪৯ দিনে। এই বোধি বৃক্ষের ওই সেম জায়গাটায় বোধি বৃক্ষ আবার বসানো হয়েছে। আর ওই যে সোনার পালকি দেখা যাচ্ছে, এই সোনার পালকির মধ্যেই দারুণ পুষ্পতে পুরো সাজানো, গোলাপে দেখুন। এইখানে উনি প্রথম সপ্তাহ কাটিয়েছিলেন। মহাবোধি টেম্পলের পুরো সারাউন্ডটায় উনি সপ্তম সপ্তাহে মানে 7টা সপ্তাহ উনি মেডিটেশন করেছিলেন। সেই মেডিটেশন স্থানগুলো আপনাদের এবার দেখাবো। এটি হচ্ছে প্রথম স্থান, যে প্রথম বোধি ট্রির নিচে উনি বোধি জ্ঞান লাভ করেছিলেন। কেন এই সপ্তম সপ্তাহে মানে 7টা সপ্তাহ কেন আলাদা আলাদা প্লেস চুজ করলেন? কারণ হচ্ছে ওনার যাতে একটা জায়গা থেকে কোনো অ্যাটাচমেন্ট না হয়, সেই কারণে উনি এক জায়গাগুলোকে চেঞ্জ করেছেন। এই জায়গাটি হচ্ছে দ্বিতীয় সপ্তাহের মন্দির বানানো হয়েছে, কি সুন্দর দেখুন গৌতম বুদ্ধের। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড উইক। সেকেন্ড উইক ভগবান বুদ্ধ এইখানে সময় কাটিয়েছিলেন। দ্বিতীয় সপ্তাহ অনিমেষ নয়নে শুধু প্রকৃতিকে দেখেছেন এবং ভগবান বুদ্ধ যেই বটবৃক্ষ থেকে বোধি লাভ করেছিলেন সেই বটবৃক্ষকে ধন্যবাদ জানিয়েছিলেন যে হে মহান বোধি বৃক্ষ, আমাকে অসীম জ্ঞান দান করার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই অনিমেষ নয়নে উনি কিন্তু মানে এই যে পুরো এলাকাটা কিন্তু পরিদর্শন করেছিলেন এবং সেই বটবৃক্ষকে ধন্যবাদ জানিয়েছিলেন। এটা হচ্ছে সেকেন্ড উইক। এর পরের সপ্তাহ যেখানে কাটিয়েছিলেন সেখানে আমরা যাচ্ছি, মানে থার্ড উইক পয়েন্টে চলে এসেছি এখন আমি, যেখানে তৃতীয় সপ্তাহ উনি ব্যতীত করেছেন। এই যে স্থানটা, এই স্থানটা হচ্ছে চনক্রমণ মানে হচ্ছে চলতে চলতে উনি মেডিটেশন করেছেন। এই যে প্রথম যে স্থানটি দেখতে পাচ্ছেন, এইখানে উনি চলতে চলতে মানে ধরুন পা রেখে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিটেশন করতেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্রাট অশোক, এগুলো ২৩০০ বছর পুরনো। দেখুন এই স্থানগুলোকে এখনো বাঁধিয়ে রেখেছে সম্রাট অশোকের কালে। এখানে একটা আর এখানের সেই প্রতিবিম্বগুলো এখানে কিন্তু রেখেছে। ৩ নম্বর, এটা হচ্ছে ৪ নম্বর, এটা ৫ নম্বর। এইখানে উনি চলতে চলতে মেডিটেশন করেছিলেন। আর এই দেখুন প্রত্যেকটা প্রতিবিম্ব কিন্তু এখানে সাজানোই রাখা নেওয়া আছে। आज क्या है सर, इतना सजा हुआ है? ये पूजा हो रहा है इधर में। क्या पूजा? ये महायाना ट्रेडिशन का विश्व शांति का पूजा हो रहा है। विश्व शांति का पूजा हो रहा है। अच्छा अच्छा, इसलिए इतना सजा हुआ है। अभी दलाई लामा आया है इधर? दलाई लामा गुरु जी आए हुए हैं। 14तम दलाई लामा। 14वां दलाई लामा। उनका घर किधर है? तिब्बत में। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দলাই লামা এসছেন, এই জন্য এত সাজানো গোছানো। আর এই যে স্থানটি দেখতে পারলেন, এই চনক্রমণ যেটা বললাম, চলতে চলতে উনি মেডিটেশন করেছেন। প্রত্যেকটা স্থানে কিন্তু সম্রাট অশোক এগুলো প্রতিবিম্ব স্মৃতি হিসেবে বানিয়ে রেখেছেন। ঠিক আছে। কি সুন্দর এরিয়াটা দেখুন। আপনার মন চাইবে সারা দিন এখানে কাটিয়ে দিই। সত্যিকার এতটা পবিত্র স্থান যা অসাধারণ। শিখদের জন্য মেন কেন্দ্র মানা হয় অমৃতসরকে। আমাদের যেরকম হিন্দু ধর্মের গয়া, কাশী, বৃন্দাবন, সেরকম বৌদ্ধ ধর্মের কিন্তু মেন স্থান হচ্ছে এই বুদ্ধ গয়া। মানে সারা বিশ্বের যত বুদ্ধিস্ট লোকেরা আছে সবাই কিন্তু একবার হলো এই বুদ্ধ গয়াতে অবশ্যই আসে। চতুর্থ সপ্তাহে এইখানে ভগবান বুদ্ধ কাটিয়েছিলেন, এইখানে মেডিটেশন করেছিলেন। এটিকে বলা হয় রতন ঘর। এই যে রতন ঘর দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে রতন ঘর। এ দেখুন, এখানে হচ্ছে 4th উইক মানে চতুর্থ সপ্তাহ ভগবান বুদ্ধ এইখানে সময় কাটিয়েছিলেন। আর বলে নাকি এইখানে প্রত্যুত সমুৎপাত মানে কজ অ্যান্ড এফেক্ট। ভগবান বুদ্ধ শুধু কারণ ভেবেছিল যে প্রত্যেক জিনিস, সংসারে যে জিনিস উৎপত্তি হচ্ছে তার কি কারণ, সেই নিয়ে উনি চিন্তন করেছিলেন এই রতন ঘরে, এই স্থানটায়। চারি জায়গাটা বুদ্ধিস্ট লোকরা এত সুন্দর করে বসে আছে, মন্ত্র পড়ছে, কেউ ধ্যান করছে। অপরূপ সৌন্দর্য লাগছে, অপরূপ সৌন্দর্য। আর এই যে স্টাইলে ভগবানকে নমন করার, এটা কিন্তু দারুণ। জাস্ট দেখুন, ধর্ম পালন কিন্তু অত সহজ নয়। যারা পালছেন, যারা যে ধর্মের, দেখুন বুদ্ধিস্ট ধর্মের, দেখুন এটুকু ঘরের মধ্যে কিন্তু তারা সব কিছু, এটুকু ঘরের মধ্যে থাকেন, এটুকু ঘরের মধ্যে মেডিটেশন ওই যে ভাই করছে, এটুকু ঘরের মধ্যে কিভাবে জীবনযাপন করছে। কিন্তু এইভাবে বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, সেরকম ভগবানকে কিন্তু খুব কষ্ট করতে হয়, তারপরে কিন্তু পাওয়া যায়। আর সেই প্রমাণ কিন্তু বুদ্ধিস্ট লোকেরা। প্রত্যেকটা জায়গায় এরকম করে ছোট ছোট স্তূপা আছে, কি সুন্দর লাগছে দেখুন জাস্ট। আর এনাদের টেন্ট টাঙ্গিয়ে কিভাবে কি কষ্ট করে থাকতে হয় ভাবুন শুধু। অনেক কষ্ট করে এইভাবে জীবনযাপন করতে হচ্ছে। এই ঠাকুমা এটা কি বাজাচ্ছে কে জানে।
ভগবান বুদ্ধের মূর্তি দেখুন কি সুন্দর, অপরূপ সৌন্দর্য সাজানো। পঞ্চম সপ্তাহে উনি এই জায়গাটায় ধ্যান করেছিলেন। এই জায়গাটি হচ্ছে দেখুন, এই জায়গাটিতে একটা বোধিবৃক্ষ ছিল, এখানে একটা বট গাছ ছিল। এই বট গাছের স্মৃতি মারেগে সম্রাট অশোক 300 BC-তে এই অশোক পিলারটা সেই বোধিবৃক্ষের স্মৃতিতে এখানে স্থাপন করেছেন। এইখানে হিন্দিতে যেটুকু লেখা আছে পড়লাম, এইখানে গৌতম বুদ্ধ ব্রাহ্মণদেরকে সম্বোধন করে বলেছেন যে কর্ম থেকেই ব্রাহ্মণ হয়, জন্ম থেকে কেউ ব্রাহ্মণ হয় না। এই সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ 5ম সপ্তাহ কাটিয়েছিলেন। পুরো সৌন্দর্য বন্ধুগণ দেখুন, আমরা খুব লাকি যে আজকের দিনটা আমরা আসতে পেরেছি এই জায়গায়। তো চলুন এরপর আমরা দেখব 6ষ্ঠ সপ্তাহে ভগবান বুদ্ধ যেখানে মেডিটেশন করেছিলেন সেই জায়গাটা দেখবো, এবং 7ম সপ্তাহে যেখানে মেডিটেশন করেছিলেন সেই স্থানটা দেখব। পিছনে যে বটি দেখতে পাচ্ছেন, এখন আমরা কিন্তু আছি মুছুলিন্দু সরোবরে। মুছুলিন্দু সরোবর হচ্ছে এখানে ভগবান বুদ্ধ 6ষ্ঠতম সপ্তাহ এখানে কাটিয়েছিল। সেখানে কারণটা কি বলে দিই, এখানে এখন পুকুর আর মূর্তিটার কারণটা কি? কারণ হচ্ছে এইখানে বলে যখন 6ষ্ঠ সপ্তাহে এইখানে ভগবান বুদ্ধ তোমার মেডিটেশন করছিল, সেই সময় এখানে ঝড় বৃষ্টি বন্যা এসেছিল। সেই সময়ে রক্ষা করার জন্য নাগরাজ মুছুলিন্দ স্বয়ং ওনাকে প্রোটেকশন দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন সে অপরূপ দৃশ্য, সে মূর্তি। আর এই মূর্তিটি দান করেছিল মায়ানমারে যে বুদ্ধিস্ট সম্প্রদায় আছে, তারা কিন্তু 1984 সালে এটি বানিয়ে দিয়েছিল। এবং এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি 1883 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এটিকে নির্মাণ করেন। দারুণ এক অপূর্ব সৌন্দর্য। পিছনে পড়ছে, মানে স্টিকারে লেখা আছে, পড়তে পারেন আপনার। তো এরপরে আমরা চলে যাবো, এখানে যে মঙ্করা খুব সুন্দর সুন্দর মন্ত্র পড়ছে সেগুলো আমরা দেখতে যাবো। চলুন। এই স্থানটিতে ভগবান বুদ্ধ 7ম সপ্তাহে কাটিয়েছিলেন। এইখানে মেডিটেশন করার পরেই উনি এখান থেকে সাঙ্গনি হয়েছিলেন। সঙ্গর যে উৎপত্তি এখান থেকে হয়েছিল। এইখানে সঙ্গর উৎপত্তি হওয়ার পরে উনি কিন্তু সারনাথ চলে গেছিলেন। তপস্বী অ্যান্ড বাল্লিকা নামে 2 ব্যবসায়ী ওনার কাছে এসেছিলেন। ভগবান বুদ্ধ তপস্বী অ্যান্ড বাল্লিকাকে তার মাথার চুল এবং দাঁত দান করেন। এই যে মাথার চুলটি রাখা আছে আপনার মায়ানমারের বার্মা শহরে। বার্মাতে সোয়াইডেন প্যাগোডা বলে, সোনার মন্দির, সেইখানে কিন্তু ভগবানের বুদ্ধের চুল রাখা আছে। আপনারা যদি মায়ানমার কেউ গিয়ে থাকেন তাহলে ওটা কিন্তু সোয়াইডেন প্যাগোডাটা অবশ্যই ঘুরবেন। এটা পুরো সোনার আকৃতি, সোনার মন্দির মতন বলা যায়। আর আরেকটা যে দাঁতটা আছে, সে দাঁতটা শ্রীলঙ্কায় নিয়ে গেছেন। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে ওটা কিন্তু আছে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আপনারা যদি যান তাহলে ভগবান বুদ্ধের দাঁতটি দেখতে পাবেন, ওখানে রাখা আছে। আর এইখানে পরেই কিন্তু উনি সারনাথ চলে গেছিলেন। সারনাথে গিয়ে সাঙ্গনি যেটা হয়, সঙ্গতি ওখানে তৈরি হয়েছিল। আর এর জন্যই ভগবান এখান থেকে হয়েছিল বুদ্ধম শরণম গচ্ছামি, ধামম শরণম গচ্ছামি। এখান থেকে কিন্তু শুরুয়াতটা হয়েছিল, বুঝতে পারলেন? মন্দিরটি মানে নির্মাণ করেছিল গুপ্ত সাম্রাজ্য, মানে সমুদ্রগুপ্ত এই মন্দিরটি কিন্তু নির্মাণ করেছিলেন পুরোটা। আর একসময় মানা যায় পুরো মাটির নিচে পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। সেইখান থেকে আলেকজান্ডার কানিংহাম এটিকে পুনরায় ভাবে আবার নতুন করে খনন করে সুন্দর করে আবার বানানো হয়েছে। আলেকজান্ডার কানিংহাম কিন্তু না থাকলে এত সুন্দর জিনিস কিন্তু হতোই না। আর এত সমস্ত কিছু মানে মানুষের পুরো ওয়ার্ল্ডের সামনে মানুষ তুলে ধরে। হিউয়েন সাং কিন্তু এর সম্বন্ধে কিন্তু তার যে বই লিখেছিলেন, সে বইয়ে কিন্তু এই মহাবোধি টেম্পলের কথা সে বলেছেন। যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, মন্দিরের চূড়ায় আছে কিন্তু সোনার চূড়া আছে। আর ওইটা 289 কেজি সোনার চূড়া, বুঝতে পারছেন? আর এটি দিয়েছিল, গিফট করেছিল থাইল্যান্ডের রাজা। অপূর্ব সৌন্দর্য, এখন যে রোদের রিফ্লেকশন থাকতে আপনাদের দেখাতে পারতাম। আর এটি কিন্তু 180 ফিট উচ্চতা এই মন্দিরটির, মহাবোধি মন্দিরটা। ওয়াও, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সৌন্দর্য। আর মন্দিরটি কিন্তু ভোর 5টা থেকে রাত 9টা অব্দি খোলা থাকে। এই টাইমের মধ্যে যখন খুশি আপনারা দর্শন করতে পারেন। আজকে হচ্ছে পূর্ণিমা, আর এই পূর্ণিমার দিনই হচ্ছে ভগবান বুদ্ধ বোধি লাভ করেছিলেন। আজকে দেখুন সেই পূর্ণিমার দিন, আর এই বুদ্ধ মন্দির অপূর্ব নিদর্শন। সন্ধ্যাবেলায় দেখুন বটবৃক্ষ, এই যে বোধি বৃক্ষের নিচে কি সুন্দর লাইটিং করা, অপূর্ব সৌন্দর্য লাগছে। আমি স্পেশালি এর জন্যই বিকেলবেলাটা চুজ করেছি। আপনারা যদি কেউ সকালবেলা আসে থাকেন তাহলে ভুল করবেন, প্রচুর গরম আর সেরকম কিন্তু ভিউ দেখতে পারবেন না। আপনারা সন্ধ্যাবেলাটাই চুজ করবেন।
অপূর্ব সৌন্দর্য। আরে বাচ্চাদের মুখে শুনুন, বুদ্ধম শরণম গচ্ছামি। বুদ্ধম শরণম সন্ধ্যাবেলা কি ভিড় দেখুন, আর লাইটিংটা যা করেছে, ওহো অপূর্ব সুন্দর। দেখুন বুদ্ধম শরণম গচ্ছামি, সবাই একই মন্ত্র কিন্তু বলেই যাচ্ছে। বাহ, এটা এই ধ্বনিটা কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগছে। দেখুন সবার মুখে একটাই নাম, বুদ্ধম শরণম গচ্ছামি। দারুণ লাগছে, শান্ত পরিবেশ, অপূর্ব সুন্দর। তো মূর্তিটি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সৌন্দর্য এখানে দেখুন, ভগবান বুদ্ধকে কিন্তু বিভিন্ন রকম ফুলে কিন্তু মানুষ কিন্তু পুজো দিয়ে যায়। আমাদের হিন্দু ধর্ম যেরকম মহাদেবের নীলকণ্ঠ, মহাকালীর হচ্ছে জবা ফুল, সেরকম কিন্তু ভগবান বুদ্ধকে নয়। ভগবান বুদ্ধকে যে ফুলে আপনি ফুল পুজো দেবেন সে ফুলই সন্তুষ্ট। অনেক রকমের ফুল কিন্তু দেখুন, এটাই কিন্তু মন্দিরের সৌন্দর্য। সন্ধে এখন 5টা বাজে, আর এক অপূর্ব সৌন্দর্য লাগছে। দেখুন কত মানুষ, শত শত মানুষ এসছে ভগবান বুদ্ধের দর্শন করতে। দেখুন জাস্ট অপূর্ব অপূর্ব নিদর্শন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকুন, পাশে থাকুন। আর যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করুন, ইনফরমেটিভ ভিডিওটাকে একটু আগে নিয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এখানে বুদ্ধগয়াতে আপনারা এই জানকীর মন্দির এবং জগন্নাথ মন্দির কিন্তু দেখতে পাবেন। স্বয়ং বিষ্ণু দুটো রূপে এখানে বিরাজমান, জগন্নাথ রূপে আর এখানে হচ্ছে শ্রীরামের রূপে। এই মন্দিরটা দেখতে ভুলবেন না, অপূর্ব সৌন্দর্য।